পানি একটা খুব, আমরা সবসময় নদী নিয়ে বলি যে নদীর কোনো একক মালিকানা নেই, পানিরও কিন্তু আসলে নেই। যেমন গতকাল থেকে আমাকে পার্বত্য চট্টগ্রামের উপর বিভিন্ন পত্রিকায় লেখা যে ওইখানকার নারীদের কত মাইল হেঁটে গিয়ে, কত কিলোমিটার হেঁটে গিয়ে, কত ঘন্টা ব্যয় করে 2 কলসি পানি আনতে হয়, এগুলো যখন টেবিলের ওই পারে ছিলাম তখন দেখতাম, এটা নিয়ে কাজ করতে চাইতাম। তো কালকে আমি ভাববার চেষ্টা করলাম যে আমি কিছু করতে পারি কিনা। রাত 2টা নাগাদ ওনাকে একটা মেসেজ দিলাম, আমি জানি নিশ্চয়ই তখন উনি ঘুমিয়ে পড়ছে, যে দেখেন তো আমাদের পানি আইনে পানি সংকটাপন্ন এলাকা ঘোষণার বিধান আছে, কিন্তু পানি সংকটাপন্ন এলাকা ঘোষণা করলাম না হয় ওইটাকে, তারপরে এই লোকগুলোকে পানি দেওয়ার আমার কোনো আইনি কর্তৃত্ব আছে কিনা। আসলে নাই। পানি আইনে আমি খালি ওয়াটার স্ট্রেস এরিয়া ঘোষণা করতে পারি, কিন্তু ওই যে একটা সমন্বয়ের কথা বলে না সচিব মহোদয়, একটু দেখেন যে এটা হয়তো বা এলজিইডি করবে বা পার্বত্য জেলা পরিষদ করবে। আমরা যদি ওই এলাকাগুলোকে ওয়াটার স্ট্রেস এরিয়া ঘোষণা করতে পারি, তাহলে তার সাথে আমরা সমন্বয় করে ওইখানে ওদের কোনো একটা ব্যবস্থা করে দিতে পারি কিনা। এবং আমার বন বিভাগকেও একটু বলবেন যে তারা খুব সেগুন গাছের প্রীতি আছে তো তাদের, সেগুন গাছ লাগিয়ে লাগিয়ে পাহাড়ি ঝর্ণাগুলোকে শুকিয়ে দিচ্ছে, এটা কিন্তু একটা বড় কারণ। এবার আবার একটু আসি যে সংস্কার আমাদের আসলে 2 রকমের। হ্যাঁ, একটা সংস্কার হচ্ছে প্রশাসনিক, একটা হচ্ছে কাজ এবং কাজের পদ্ধতিতে। প্রশাসনিক সংস্কারটা একটা বিষয় কি, যেখানে আমি বলি যে পানি উন্নয়ন বোর্ড আমার মন্ত্রণালয়, তখন তার তো আপনার অনেক কাজ। হ্যাঁ, এটা আসলে কখনো আর নেভার মেট উইথ আমাকে কখনো একটা ইতিবাচক মন্তব্য কেউ করে না। তো আমাদের ইমেজটা পরিবর্তন করার একটা প্রয়োজন আছে, এবং আমার ধারণা পানি উন্নয়ন বোর্ডের ইমেজটা অন্তত অতটুকুন পরিবর্তন হচ্ছে যে এখন কোথাও নদী ভাঙলে বস ফিল্ড লেভেলের ইঞ্জিনিয়ারদেরকে পাঠান না, উনি নিজে মুভ করেন। এইটুকুন এখন হচ্ছে যে মানুষ জানছে যে পানি উন্নয়ন বোর্ড ইজ অ্যাকচুয়ালি আ সার্ভিস সেক্টর। ঠিক ডাক্তারের কাছে যেমন রোগী যায় এবং ডাক্তারের তাৎক্ষণিক অ্যাটেন্ড করার প্রয়োজন হয়, আপনাদেরও কিন্তু তেমন তাৎক্ষণিক মানুষকে অ্যাটেন্ড করতে হবে। নদী ভাঙা হয়তো আপনি অনেক জায়গাতে আটকাতে পারবেন না, কিন্তু মানুষগুলোর পাশে যদি আপনি থাকেন তাহলে মানুষদের মধ্যে ওই ফিলিংটা আসবে যে সরকারি একটা সংস্থা আমার দেখভাল করছে। অনেক জটিল পরিস্থিতিতে আমি দেখেছি মানুষের পাশে থাকলে কিন্তু মানুষ অন্যরকম সাহস পায়। 2 হচ্ছে ইনক্লুসিভনেস এর ব্যাপারটা একটু বলি যে আমাদের বিভিন্ন আইনে বিভিন্ন কমিটি আছে, সেই কমিটিগুলোকে আমরা রিকনস্টিটিউট করেছি। আমরা যে কোনো রাজনৈতিক কারণে রিকনস্টিটিউট করেছি তা না, দেখা গেল ওই কমিটির মেয়াদ বহু আগে শেষ হয়ে গেছে, মিটিংও হয় না, কমিটিও কাজ করে না। তো মিটিং গুলো আমরা দেওয়া শুরু করেছি এবং প্রত্যেকটা মিটিং এ পরের মিটিংটা কখন হবে এটা আমরা ঠিক করে নিয়েছি। সেটা আমাদের রিপোর্টে মোটামুটি বলা আছে। আমাদের হাওড় অধিদপ্তরের একটা জাতীয় কমিটি আছে, সেখানেও আমরা রিকনস্টিটিউট করে মিটিং দিয়ে দিব। মিটিং গুলো যেন নিয়মিত বিরতিত হয় তা আমি দেখবো। এর আগে পানি উন্নয়ন বোর্ডের একটা মিটিং এ বসলাম, নাকি ওয়ারপোর ভুলে গেছি, দেখলাম যে ওইখানে বাজেট প্রেজেন্ট করা হয়, ওইখানে এমন কিছু প্রেজেন্ট করা হয় যেখানে বিশেষজ্ঞরা এসে আসলে বিষয়বস্তু তাদের মতামত দিতে পারে না, তাদেরকে অফিসিয়াল বিভিন্ন বিষয়ে আটকে রাখা হয়। তাদেরকে অফিসিয়াল বিষয়কে আটকে রাখার জন্য তো তারা বিশেষজ্ঞ হিসেবে আপনার কমিটিতে জয়েন করে নাই, তারা আপনার কমিটিতে জয়েন করেছে আপনার কাজের একটা সেন্স অফ ডিরেকশন দিতে। নিয়মিত ইন্টারভেলে এই মিটিং গুলো করলে যখন আপনার কোনো কাজের একটা অযৌক্তিক সমালোচনা হবে, তখন দেখা যাবে বিশেষজ্ঞরাই আপনার পক্ষে এসে বলছে যে না, এই কাজটা এইভাবেই করা উচিত ছিল, ভিন্নভাবে করার আমাদের কোনো উপায় ছিল না। ফলে ইমেজ বিল্ডিংটা আপনাদের খুবই জরুরি, এবং ইমেজ বিল্ডিংটা আপনার ওয়েবসাইট এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয় না। সোশ্যাল মিডিয়া যদি সারাক্ষণ একজন সৎ মানুষকে অসৎ বলে, অসৎ মানুষকে সৎ বলে, ওটা প্রতিষ্ঠিত হবে? কখনো হবে না। আপনার ওইটা ইমেজটাকে আপনার করতে হবে থ্রু এনগেজমেন্ট এন্ড থ্রু ইনক্লুশন। একটু কর্মপদ্ধতিতে আসি। দেখেন, প্রশাসনিক আরেকটা কথা বলি, আমাদের পানি আইনে যে একটা নির্বাহী পরিষদ, সে নির্বাহী পরিষদে প্রধান করা হয়েছে সরকার প্রধানকে। আপনারা কি কেউ বলতে পারবেন যে 2013 সালে পানি আইন হওয়ার পরে ওই নির্বাহী পরিষদের একটা মিটিংও হয়েছিল কিনা? তাহলে প্রধান সরকার প্রধানকে কেন রাখলেন? সরকার প্রধান রাখলে তো আসলে মিটিং হবে না। আপনারা এটা রিকনস্টিটিউট করে দেন, আপনারা ফাংশনাল হন, অর্নামেন্টাল না হয়ে আমরা ফাংশনাল হই।
অ্যাজ আই সেড, আমাদের কাজটা হচ্ছে বন্যা নিয়ন্ত্রণ, আমাদের কাজটা হচ্ছে নদী ভাঙা ঠেকানো, মানে এটা এক ধরনের সার্ভিস ডেলিভারি। নদী ভাঙা মানুষের অসহায়ত্ব আসলে কোনোভাবেই বর্ণনাও করা যায় না। হ্যাঁ, তো আপনারা ওই পানির ওই যিনি সরকার প্রধান আছেন, আমিও আলোচনা করব আমার পর্যায়ে, ওইটা বদলে লেট আস মেক ইট ফাংশনাল। আপনারা কর্মপদ্ধতিতে ডেটার কথা বলেছেন, কোন স্থাপনা হয়তো 1980 সালে করেন, যেমন করতোয়া নদীতে একটা রেগুলেটর দেয়া হয়েছে, করতোয়া এখানে, বাঙালি এখানে, করতোয়ার বেড হাই হয়ে গেছে, বাঙালি থেকে আর পানি আসে না, আমাকে খালি বলা হবে ড্রেজিং করে। তো আপনি রেগুলেটরটা ঠিক মতন চালান নাই কেন? এখন ড্রেজিং এর পয়সা আপনাদের পকেট থেকে আপনারা দেন। এখন যদি রেগুলেটর সরাতে বলি, এটা প্রশাসনিক গর্বে লেগে যায়। আমরা ইঞ্জিনিয়াররা একটা বুদ্ধিশুদ্ধি করে ক্যালকুলেশন করে রেগুলেটর দিলাম, আপনি একজন আইনজীবী হয়ে বলতেছেন রেগুলেটর সরাই দেবো, এটা কি ধরনের কথা? কিন্তু আপনি তো নদীটাও বাঁচাতে পারছেন না, তাহলে সেটার জবাব দেন। আপনাকে তো নদীটা বাঁচাতে হবে, সেটার জবাব যদি আমাকে সন্তোষজনক ভাবে দিতে পারেন, আমি হয়তো রেগুলেটর সরানোর কথা আপনাদেরকে বলতাম না। এবার একটু আসি যে ল্যান্ড রেকর্ডের কথা এসছে, আপনার কাজের ইম্প্যাক্টটা কি হচ্ছে? আপনি যা করবেন তার সব কাজই ভালো হবে। যদি কোনো একটা কাজ খারাপ হয় আপনি সংশোধন করবেন না, আপনি ইভ্যালুয়েশন করবেন না, আপনি থার্ড পার্টি ইভ্যালুয়েটর রাখবেন না, মানে আপনি যা জেনে আসছেন সেটার চেয়ে দক্ষ, সেটার চেয়ে সঠিক আর কেউ কোনো কথা বলতে পারবে না। এই মানসিকতা থেকে সরে না আসলে তো মুশকিল। পানি আইনের মধ্যেও কিন্তু দ্বৈততা আছে, যেমন পানি দূষণের ব্যাপারে পানি আইনেও একটা কমিটি আছে নির্বাহী, সেই কমিটিকে শাস্তি দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে, আবার অবৈধ দখল উচ্ছেদ করার ক্ষমতা দেওয়া হয়েছে, আবার নদী রক্ষা আইনে আবার এগুলো সংক্রান্ত বিষয়ে সুপারিশ করতে বলা হয়েছে। এখন আমাদের নদী কমিশনটা এখনো ফুললি ফাংশনাল না, ফলে আমি অযাচিত ভাবেই হয়তো কিছু দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। একটা হচ্ছে ঢাকা শহরের খালগুলো, অন্তত 19টা খাল আমরা পুনর্খনন কাজটা শুরু করেছি। এটা কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশন, রাজুক সকলের সমন্বয়ে আমরা কাজটা করছি। পানি আইন ছাড়াও আমরা দুটো কাজ আমাদের করা দরকার। পানি নীতিটা আপডেট করা দরকার, এটা কে দায়িত্ব নিচ্ছেন আমি জানি না, তোমার এখানে আমি এই লিস্টে দেখলাম না। পানি নীতি আপডেট করা এবং জাতীয় পানি সম্পদ পরিকল্পনা, এটা কি নতুন আইনের পর শুরু করেছিলেন না আগেরটাতেই আমরা চলছি? যে এটা হলো স্যার, আমাদের তো আগে ছিল স্যার এমডব্লিউএনপি, এখন স্যার এমডব্লিউআরপির জন্য স্যার একটি প্রকল্প পাস হয়েছে স্যার, এটা খুব দ্রুতই স্যার। আচ্ছা, তাহলে আপনারা না পুরো ওভারহলিং করতে যেন না। ওভারহলিং যদি না করেন তাহলে আসলে আপনারা রিভিশন করেন, আপনারা আপডেট করেন। ওভারহলিং করতে গেলে আপনারা প্রচুর টাকা ব্যয় করবেন, প্রচুর টাকা ব্যয় করে একই কথা লিখবেন। আগে লিখছিলেন ইংরেজিতে, এবার লিখবেন বাংলাতে, তার কোনো প্রয়োজন নাই। আপনারা ন্যাশনাল ওয়াটার যে প্ল্যান যেটা আছে, প্লিজ আপডেটেড। আর আপনার আগেরটা যদি কমপ্লিটলি রিডান্ডেন্ট হয়ে যায় কোনো জায়গায়, সেই রিডান্ডেন্ট হয়ে যাওয়া জায়গাগুলোতে আপনারা নতুন করে কাজ করতে পারেন। বাট আমি মনে করি পানি নীতি এবং জাতীয় পানি সম্পদ পরিকল্পনা এই দুটোই আমাদের সময়ে কাজ শুরু করে, পানি নীতি তো আমাদের সময় শেষ করতে না পারার আমি কোনো কারণ দেখতে পাচ্ছি না। স্যার আমরা কাজ করতে হয়তো স্যার আরেক মাস লাগবে। ঠিক আছে। আর হচ্ছে আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে আমাদের 4টা সংস্থা আছে। শুনলেই বুঝবেন যে আমার জীবন এখন কেমন কাটছে। সংস্থাগুলোর নামগুলো আমি একটু পড়ি আপনাদের সামনে। একটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড, ওয়াটার রিসোর্স প্ল্যানিং অর্গানাইজেশন, আমাদের হাওর অধিদপ্তর, আমাদের নগর গবেষণা ইনস্টিটিউট, নদী গবেষণা ইনস্টিটিউট আর জয়েন্ট রিভার কমিশন। খুবই সহজ 5টা কাজ আমাকে দেওয়া হয়েছে। তো এই সহজ 5টা কাজের মধ্যে আমি একটা ছোট্ট উদাহরণ দিই আপনাদেরকে। আমাদের নদী গবেষণা ইনস্টিটিউট, তার ওখানে প্রায় 450 কর্মীর থাকার সুযোগ আছে। এই মুহূর্তে অ্যারাউন্ড 250 কর্মকর্তা কর্মচারী আছেন। তার বার্ষিক বাজেট কত জানেন? কত? 84 লক্ষ টাকা। আপনি আমাকে বলেন 84 লক্ষ টাকা দিয়ে নদী গবেষণা ইনস্টিটিউট কি গবেষণাটা করবে? তারপরে আবার আমাকে বলা হবে এই 84 লক্ষ টাকা খরচ করতে পারেন নাই, কাজে আপনাকে বেশি টাকা দিব না। 84 লক্ষ টাকা আমার ধরারও কোনো ইচ্ছা নেই, এটা দিয়ে আমি কি গবেষণা করব? জাতীয় পর্যায়ে একটা গবেষণার স্কেল, কোন গবেষণাটা 84 লক্ষ টাকা আমি করতে পারবো? আমি একটু জানতে চাই সরকার, মানে
যে সরকার দিয়ে গেছিল সেই সরকারের কাছে। ফলে এই সরকারের কাছে, আমার সরকারের কাছে আমি বলেছি যে আমাকে বাজেট বাড়িয়ে দেন। বাজেট বাড়িয়ে না দিলে আসলে আপনি 250 মানুষকে বেতন দিচ্ছেন, বিশাল প্রতিষ্ঠান, কিন্তু আপনি 250 মানুষকে কাজ দিচ্ছেন না। এটা তো সরকারি অর্থের সম্পূর্ণ অপচয়। কাজে এই জায়গাটাতে আমরা নতুন করে কিছু অ্যাকশন আইডিয়া ঠিক করেছি, ওটার বেসিসে আমরা বাজেট চেয়েছি। আমরা একটু আরেকটা কথা বলি যে আমি দায়িত্ব নেওয়ার পর ভবদহে আপনারা জানেন যে প্রচুর পানি জমেছিল। সেই পানিটা আমরা আসলে কোনো সময় 22 ঘন্টা পাম্প করে পানিটা সরানোর ফলে আগে 20,000 হেক্টর জমি চাষাবাদ করা হতো, আমরা 16,000 হেক্টর জমি চাষাবাদ উপযুক্ত করেছি। শেষ মুহূর্তে একটা জায়গায় বাঁধ ভেঙে গেছে, ওটা আমাদের বাঁধ না, ওটা চিংড়ি চাষীদের বাঁধ, ফলে অ্যারাউন্ড 600 হেক্টর আবার বাঁধ পড়ে গেছে। বাট ওখানেও এখন কাজ হচ্ছে। ওইখানকার জনগণের একটা দাবি ছিল যে আমরা 5 মাস পানির নিচে ছিলাম, আমাদেরকে বিদ্যুৎটা বাণিজ্যিক হারে দিয়েন না। সেটা আমি বিদ্যুৎ উপদেষ্টার সাথে কথা বলার সাথে সাথে উনি ওইটাকে বাণিজ্যিক হার থেকে সরিয়ে সাধারণ হারে নিয়ে এসছে। ফলে মানুষ সেচের কাজে বাণিজ্যিক হার তাকে আর দিতে হচ্ছে না। তারপরে এই যে বাঁধ ভেঙে গেল, এই যে 600 কতটা পরিবার, সেখানেও দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সাথে কথা বললাম। তারা এপ্রিল, মে, জুন এই 3 মাস আমাদেরকে খাদ্য সাহায্য দেবে ওই 600 পরিবারের জন্য, 670 পরিবারের জন্য বলেছে। আমাকে পরবর্তীতে আরো 1 মাসের খাদ্য সাহায্য দেবে। তাহলে এই যে সমন্বিত কাজ করাটা, এই কাজটা আমরা করছি। এখন আমাদেরকে ভবদহের পার্মানেন্ট সলিউশনের দিকে যেতে হবে। সেটাও আপনারা জানেন যে আর সহজ হবে না আগের মতো। যখন আমরা 2007 সালে বলেছিলাম টিআরএম করেন, আর এখন টিআরএম করেন, এর বাস্তবতা কিন্তু ভিন্ন। কারণ এখন অনেক ন্যস্ত স্বার্থ গোষ্ঠী ঢুকে গেছে, তারা সংগঠিত হয়ে গেছে, কিন্তু তাদের স্বার্থে আঘাত করেই বৃহত্তর মানুষের কল্যাণে যা করার আমরা তা করব। কুষ্টিয়াতে প্রচন্ড পরিমাণ নদী ভাঙন হচ্ছে। এখন আমরা সেখানে সেনাবাহিনীকে দায়িত্ব দিয়েছি, এবং আজকেও সকালে সেনাবাহিনী আমাকে জানিয়েছে যে জিও ব্যাগ যা ফেলানোর তা তারা ফেলে দিয়েছে, এবং তারা আশা করে এপ্রিল, মে মাসের মধ্যে ওই যে স্টোনের, ওটা কি বলে, ব্লক গুলো ফেলানোর ফলে আগের মতন করে আর ভাঙবে না। এখন ওইখানে 18টা পরিবার সর্বশান্ত হয়েছে, আরো অনেকের জমে গেছে। আমরা সেই 18টা পরিবারের নাম এনেছি। 18টা পরিবারকে যদি আমরা, ওখানে একটা চর জেগে আছে, সেই চরের মধ্যে পুনর্বাসন করতে পারি, তাহলে এটাও কিন্তু একটা মোটামুটি কমপ্লিট পিকচার হলো যে নদী ভাঙনের মানুষকে আমরা পুনর্বাসনও করলাম। এখন ওখানে বলা হচ্ছে চর নদী হিসাবে দেখানো আছে। চর কেন নদী হিসাবে দেখানো থাকবে, এটা তো আমি বুঝতে পারলাম না। চর তো চরই, ওটা তো নদী হতে পারে না। হ্যাঁ, তো ওইটা নিয়ে কালকে মনে হয় আপনাদের মিটিং আছে নাকি, সেটা করা হবে। হাওরের বাঁধগুলো দেখেন, নীতিমালায় বলে দেওয়া আছে অক্টোবর মাস থেকে প্রসেস শুরু করতে হবে। এটা তো আসলে অবাস্তব। এবং সংবাদপত্র লেখে যে অক্টোবরে কাজ শুরু করার কথা থাকলেও শুরু হয়নি। আসলে অক্টোবরে কাজ শুরু করা কোনোভাবেই সম্ভব না, কারণ ডিসেম্বরের আগে তো পানিই নামে না। এবার কোন জায়গায় পানি নামতে জানুয়ারি মাস পর্যন্ত গেছে, তারপরে আপনার অ্যাসেসমেন্ট হবে। আমি এবং আমাদের কৃষি উপদেষ্টা মহোদয় তো ওখানে নভেম্বরে গিয়েও বেশ ভালোই পানি দেখে এসেছি। তো এই জিনিসগুলো আমাদের কমিউনিকেশনের একটা জায়গা রাখতে হবে। আরেকটি কথা বলে রাখি বিফোর আই ফরগেট, ইনস্টিটিউশনাল রিফর্মের মধ্যে কিন্তু ওনারা নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছেন। আমি বলেছি লাস্টে একটা লাইন দিয়ে দেবে যে নারী প্রার্থীদেরকে আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা যাচ্ছে। এটা আপনি দেখেন এখানে নারী দেখা যায় না বেশি। সচিব সাহেবকে বললে বলে সব তো ইঞ্জিনিয়ার, তো নারী ইঞ্জিনিয়ার নাই, নারীও তো ইঞ্জিনিয়ার আছে। এখন আসি একটু, তো এই বড় বড় কাজগুলোর পাশাপাশি আমরা 2টা পলিসি ফাইনাল করে ফেলেছি। একটা হচ্ছে ড্রেজড মাটির ব্যবস্থাপনা। আমাদের ইটভাটাগুলো পাহাড় কাটতে থাকে, কৃষি জমির মাটি কাটতে থাকে, কোন ক্ষেত্রে কিন্তু ইটভাটাগুলো এই ড্রেজ মাটি নিতে পারে, সকল ড্রেজ মাটি ব্যবহার করতে পারবে না। আবার ধরেন সরকার কোন উন্নয়ন প্রকল্প করলো, নিচু জমি ভরাট করে, সেখানেও পাহাড় কাটে, সরকারও পাহাড় কাটে এবং কৃষি জমি আনে। এখন আমার আতঙ্কে হয়তো কোন জায়গায় পাহাড়ে হাত দিতেছে না, কিন্তু কেটে যাচ্ছে আর কি। এবং আরেকটা কথা একটু বলি যে ইন্ডাস্ট্রিয়াল ওয়াটার ইউজ, এটার নীতিটাও প্রায় চূড়ান্ত করা হয়েছে, যে মাটির নিচ থেকে পানি তুলে ফ্রি স্টাইল যে ব্যবহার, এবং এটার জন্য কোনো টাকা পয়সা দেবে না, এটা মোটেও সাস্টেইনেবল না, এটা আমাদেরকে নিয়ন্ত্রণে আনতে হবে। এবার আবার একটু সুযোগ নিচ্ছি আপনাদের সাথে কিছু কথা বলার। আমি
খুব বেশি ইনহাউস কথাগুলো না বলে আমরা কিছু কাজ ঠিক করেছি, সেই কাজগুলো বলি। আন্তর্জাতিক পরিমণ্ডলে আমি বলি যে জাতিসংঘের দুটো কনভেনশন আছে, 1997 সালের আর 1992 সালের। 1992 সালেরটা মূলত ইউরোপিয়ানদের জন্য হলেও এটা এখন ওপেন করে দেয়া হয়েছে, আর 97 সালেরটা। এই দুটো নিয়ে ইউরোপ থেকে একটা হাই পাওয়ার্ড কমিটি আসতেছে 23 তারিখে। 24 এবং 25-এর মধ্যে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলবো যে কোনটা আমরা আগে স্বাক্ষর করব, কোনটাতে আমাদের আরেকটু সময় নিয়ে আলাপ আলোচনা করে আমরা অনুস্বাক্ষর করব। তবে আমার ধারণা 1992 সালেরটা স্বাক্ষরের দিকে আমরা ইতিবাচক ভাবে এগিয়ে যাচ্ছি। আমরা জেআরসিতে আপনারা পত্রপত্রিকায় দেখেছেন যে অনেক বিষয়ে কথা হচ্ছে, সেগুলো কথা আমরা কাজে লাগাচ্ছি। আরেকটা প্রশাসনিক সংস্কারের কথা বলি। পানি উন্নয়ন বোর্ড এবং বিদ্যুৎ আমরা মিলে এই পিপিআর যেটা প্রকিউরমেন্ট রুল, সেখানে একটা পরিবর্তন আনতে বলেছি। আমি পানি উন্নয়ন বোর্ডে এসে একটা তালিকা নিলাম যে কাজগুলো কারা পায়। দেখা গেল একটা সংস্থা 150-এর উপরে কাজ পায়, আরেকটা সংস্থা 2টা কাজ পায় না। আপনারা বলবেন যে এটা সিন্ডিকেট, হতে পারে সিন্ডিকেট। আমাদের এত অল্প সময়ে সব সিস্টেম তো আমরা রেকটিফাই করে দিয়ে যেতে পারবো না। তবে আমরা পিপিআর এ ধরেন আপনার প্রাক্কলিত ব্যয় হচ্ছে 1000, ওই 1000-এর 10% বেশি যদি কেউ দেয় সব টেন্ডার বাতিল হয়ে যায়। 1000-এর 10% কম যদি কেউ দেয় সব টেন্ডার বাতিল হয়ে যায়। এইটা আমরা তুলে দিয়েছি। প্রাক্কলিত ব্যয়টা একটা রাখতেই হবে। ফলে আমরা যদি কোনো প্রকল্পকে লোয়েস্ট বিডার এটাই খালি আমরা হান্ট করব না, আমরা দেখবো যে প্রকল্পের গুণগত মানটাকে। এবং আরেকটা বিষয় আছে যে পূর্বে কাজ করেছে, আর পূর্বে কাজের যে পয়েন্টটা, ওটাতে একটা লোক অনেক বেশি পেয়ে যায়। যে 150টা কাজ করতে সে তো সঙ্গত কারণেই বেশি পাবে, আর যে কোনোদিন কাজ করেনি সে তো ওই পয়েন্টে হেরে যাবে। এটা যাতে না হয়, কাজে আমরা সরকারের সাথে কথা বলে, পানি সম্পদ মন্ত্রণালয়, বিদ্যুৎ মন্ত্রণালয়, আমরা একসাথে কথা বলে এই পিপিআরটা কিন্তু আমরা রিভিশনটা করিয়ে ফেলেছি। এখন কেবল সক্ষমতা যাচাইটা কেমন করে হবে, পাস্ট পারফরমেন্স বা পাস্ট পার্টিসিপেশনটা না করে সক্ষমতা যাচাইটা কেমন করে হবে, এটা একটু ডিটেল আউট করা হবে। আমার মনে হয় সিন্ডিকেট ভাঙতে এটা সাহায্য করবে। ক্লাইমেট চেঞ্জ অ্যাকশন প্ল্যান এবং ডেল্টা প্ল্যান আমরা দুটো একসাথে রাখার তো আমাদের প্রয়োজন নাই, দে আর রিপিটেটিভ। আমরা দুটোকে একসাথে করে আনার একটা কাজ হাতে নিয়েছি। এবার একটু আপনাদের সাথে কংক্রিট কাজগুলো বলি। আমরা যোগ দেওয়ার পরে নদীর সংখ্যা নিরূপণের কথা বলেছি। প্রত্যেক বিভাগে একটা করে কমিটি হয়েছে, সেখানে একজন করে নদী কর্মী আসলে লিড নিয়েছেন। সকল লিস্টিং, লোকভাই ঢাকারটা হয়ে গেছে না, তুহিন বোধহয় চলে গেছে, সকল বিভাগ থেকে। এবার আমরা আশা করি 14 এপ্রিলে আপনাদেরকে বাংলাদেশের নদ নদীর একটা সম্পূর্ণ তালিকা দিতে পারবো, নদীগুলোর স্থানীয় নাম সহ। তারপরে হচ্ছে আমরা আমাদের আইডব্লিউএম কে দায়িত্ব দিয়েছি, এই জন্য উনি আজকে এদিকে বসেন, দূরে গিয়ে বসছিল। সেটা হচ্ছে যে প্রত্যেক বিভাগ থেকে আমরা আসলে প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে একটা করে কর্ম পরিকল্পনা নিয়েছি, কিন্তু প্রত্যেক ডিস্ট্রিক্ট আমরা এই স্বল্প সময়ে কভার করতে পারবো না। আমাকে তো সবকিছু বন্ধ করে নদী রক্ষায় বাজেট দেবে না, এবং আমাদের এবারের বাজেটটা অস্টেরিটি বাজেট হবে। খামোখা ফুলিয়ে খাপিয়ে বাজেট দিয়ে মানুষকে ইমপ্রেস করার তো প্রয়োজন নেই। তো ঢাকার 4টা নদী বাদে আর 7টা বিভাগ থেকে আমরা 7টা নদী নিয়েছি, যে সাথে আমরা বাঁকখালী নিয়েছি কক্সবাজারের বিবেচনায়। তাহলে ওই 8টা এবং এই 4টা, তাহলে আমাদের কত হলো 12টা। এর সাথে আমরা রংপুরের মানুষের প্রচন্ড আবেগের দাবি হচ্ছে তাদের শ্যামা সুন্দরী খাল এবং খাগট, এইটাও নিয়েছি। ফলে মোট 14টা নদীর কর্ম পরিকল্পনা আমরা আশা করি চূড়ান্ত করে ফেলতে পারবো জুনের মধ্যে। কিন্তু আপনার সময় কিন্তু এপ্রিল, ঢাকার নদীগুলো কিন্তু এপ্রিল। তো ঢাকার 4টা নদী বাদে বাকি 10টা নদী আমরা জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড, তারপরে সরকারের পরিকল্পনা কমিশন, আমাদের ইমার্জেন্সি ফান্ড সব দিয়ে যতটুকু পারা যায় কাজ শুরু করে দিয়ে যাব। আর ঢাকার 4টা নদীর ক্ষেত্রে আমরা আশা করছি এডিবি এবং ওয়ার্ল্ড ব্যাংক ডিপিপি হয়ে যাওয়ার পরে আমাদেরকে অর্থ দিয়ে সহায়তা করবে। ঢাকার ক্যানেল গুলোর কথা বলেছি, নারায়ণগঞ্জের কতগুলো ক্যানেল খুব সুন্দর রিকভারি করা হয়েছে। এখন তাও শিল্প প্রতিষ্ঠানগুলো চোরাই পাইপ দিয়ে ওখানে বর্জ্য ফেলে। হাজারে হাজারে শিল্প প্রতিষ্ঠান 4 জনের মনিটরিং টিম দিয়ে সামলানো যাবে না 1 বছর সময়ের মধ্যে। ফলে আমরা ওই কতগুলো জায়গাতে পার গুলো বাধাই করে দেবো যাতে ওরা আর ওই পাইপটা দিতে না পারে। আমরা নোয়াখালীতে বন্যার পরে পানি নামছিল না, সেই নোয়াখালীর পানি নামছে না কারণ এটা ক্লাইমেট চেঞ্জের প্রভাব। জোয়ার উঠে আর নামতে পারতেছে না কারণ খালগুলো ভরাট হয়ে গেছে, সেগুলো নিয়ে আমরা কাজ শুরু করে দিয়েছি।
আমরা হাওর বিল, টাঙ্গুয়ার হাওরকে বেছে নিয়েছি ফর সার্টেন ইন্টারভেনশনস, এবং হাকালুকি হাওর, একটা হচ্ছে বিশ্ব ঐতিহ্য, আরেকটা হচ্ছে সবচেয়ে বড় হাওর, এই দুটো বেছে নিয়েছি। 3টা বিল আমরা বেছে নিয়েছি। বিলগুলো নামগুলো আপনাদেরকে আমরা বলে দিচ্ছি, জেনে রাখা উচিত। একটা হচ্ছে, কোথায় লিখেছে বাবাসের এগুলো, বেনাই বিল, মকেশ বিল। সব বিলে পারবো না, রেগুলার বেসিসে ইমার্জেন্সি ইন্টারভেনশন কিন্তু করেই যাচ্ছি, কিন্তু এগুলো আমরা অ্যাকশন প্ল্যান করে কাজ শুরু করে দেব। তারপরে গাছাবাড়ি একটা খাল আছে, আপনারা যদি গাজীপুরে যেতে চান, যাওয়ার সময় দেখবেন ওইটার পাশে মানুষ প্রচন্ড গন্ধের মধ্যেও ট্যুরিজমের মতন বাচ্চা কাচ্চা নিয়ে আসতেছে, ওইটার কাজ আমরা শুরু করে দিচ্ছি। আমরা কোস্টাল পোল্ডার গুলোর বলেছি একটা অ্যাসেসমেন্ট করে আমাকে বলতে, যদি আমাদের সময় অন্তত পরিকল্পনাটা ফাইনাল হয়ে যায়, ভবদহ এবং বিল ডাকাতিয়ার পার্মানেন্ট সলিউশনে আমরা কাজ শুরু করে দেব। আমরা যেহেতু প্রতিবেশী দেশ থেকে ডেটা পাই না, রিয়েল টাইম ডেটা পাই না, আমরা দুর্যোগ সবসময় আগে থেকে অ্যাসেস করতে পারি না, সেজন্য আমরা উন্নত বিশ্বের সাথে কয়েকটা দেশের সাথে কথা বলছি। এই আজকালকের মধ্যে আমরা পরিকল্পনা পাঠাবো যে তাদের মধ্যে তাদের মেটা অফিস যেগুলো বেশি কার্যকর, তারা আমাদেরকে রিয়েল টাইম ডেটা দিয়ে সাহায্য করবে কিনা। আরেকটা হচ্ছে আড়িয়াল বিল। ও আচ্ছা, আমি আড়িয়াল বিল আর তুমি বিল আলাদা আলাদা করে লিখেছি কেন? আড়িয়াল বিল আর চলন বিল নিয়েও কাজ শুরু করছি। যে নদীগুলো আমরা বেছে নিয়েছি বলি আপনাদেরকে, লবণদহ বিল গাজীপুরে, ঢাকা, বাংলাদেশের 3টা দূষিত নদীর মধ্যে একটা লবণদহ, একটা তুরাগ, একটা হারিধোয়া, আমরা 3টাতেই কাজ করব। লৌহজগে কাজ করব টাঙ্গাইলে, হালদায় কাজ করব, বাকখালীতে কাজ করব, তিতাস, কপোতাক্ষ, সালতা, ময়ূর, আলাইকুড়িটা আসলে অল্প বাজেট দিয়েছেন ডিসি মহোদয়, সেজন্য আমরা লিখে রেখেছি রংপুরে, বেতনা, শ্যামাসুন্দরী ঘাগর, বরাল, করতোয়া, খোয়াই, সুতান এবং মগরা, এই নদীগুলো আমরা প্রাথমিকভাবে বেছে নিয়েছি। আর বুড়ি তিস্তার একটা এনক্রোচমেন্ট আছে, সেই এনক্রোচমেন্টে ডিসি সাহেবের সাথে নিয়মিত কথা হচ্ছে, ওনাকে বলা হয়েছে ওই এনক্রোচমেন্ট ওনাকে সরাতে হবে। এবং তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আপনাদের কিছু জিজ্ঞাসা থাকতে পারে, আমি সেটার উত্তর দেই। তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে বিগত সরকার চুক্তি করেছে, 3 দফায় চুক্তির সময় বাড়িয়েছে, একটা মহাপরিকল্পনা তারা আমাদেরকে দিয়েছে। এখন সেই সময়সীমা পার হয়ে গেছে, আমরা আবার 2 মাস তাদের সময়সীমা, 2 বছর সময়সীমা বাড়িয়ে দিয়েছি। 2টা শর্ত। একটা শর্ত হচ্ছে তারা তিস্তা পাড়ের মানুষদের কাছে গিয়ে তাদের এই কথাটা বলবে। মানুষদের কাছে যাওয়া মানে যে লাখ মানুষের জমায়েত তা না, যারা বিষয়টা নিয়ে কাজ করেন, এঙ্গেজ, তাদের মাধ্যমে আমরা মোট 5টা উপজেলায়, রংপুরে নাকি 6টা, 5টা উপজেলাতে শুনানিটা আমরা করে ফেলেছি। হ্যাঁ, এখন আমরা আপনাদের কয়েকজনকে নিয়ে এক্সপার্ট লেভেলে একটা আলোচনা করব। ওই এক্সপার্ট লেভেলে আলোচনার জন্য চীন থেকে ওদের এক্সপার্টরা আসবে। সকলের সম্মতি নিয়ে চীন কান নিয়ে গেছে, ওই কানের পিছে না দৌড়িয়ে আসলে কি আছে, আসলে কতটুকু উপকার হবে, এটা বুঝে আমরা চূড়ান্ত হ্যাঁ বা না বলবো। এবার হচ্ছে আমাদের বাস এই হচ্ছে 1 বছরের জন্য, আগামী আপাতত 10 থেকে 12 মাসের জন্য আমাদের চূড়ান্ত করা কর্ম। আমার এখানে একটা একটু ইনস্ট্রাকশন আপনাদেরকে দিয়ে রাখি, এটা ইন্টারনাল, এটা সংস্কারের বিষয় না, তবে অ্যাজ আই সেড যে কতগুলো নীতি আমাদের আপডেট হয়ে যাচ্ছে, ওনাকে দিয়ে আমরা একটা কমিটি করে দিয়েছি, যে কমিটিগুলো চলমান প্রকল্পগুলোর মানসম্পন্ন হচ্ছে কিনা ওইটা উনি জায়গায় জায়গায় যেয়ে দেখেন, এবং যত কমপ্লেইন মানুষ পাঠাচ্ছে, যত দাবি মানুষ পাঠাচ্ছে, প্রত্যেকটা দাবি, প্রত্যেকটা কমপ্লেইন আমরা কিন্তু রেজিস্ট্রি করছি, এবং একজন করে আমাদের অফিসারকে বলছি যে তারা এটা দেখবে। সবসময় যে দুর্নীতির অভিযোগ সঠিক হয় তা না, সবসময় যে ব্যর্থ হয় তা না। অনেক সময় অনেকের স্বার্থ থাকে, সেই স্বার্থ উদ্ধার না হওয়ার কারণে সে একটা রিপোর্ট করে দেয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি মনে করি আমাদের আরো বেশি সতর্ক হবার কারণ আছে। এবং আমি যদি মনে করি যে সাইদ সাহেবের একটু বেশি কষ্ট হয়ে যাচ্ছে, আমরা হয়তো জোন ভাগ করে নিতে পারি, যেখানে আপনাকে কয়েকটা জোন দিলাম, অন্য একজনকে কমিটি নিয়ে কয়েকটা জোন দিলাম, আপনারা এই কমিটিটা একটু পড়ে নিতে পারেন। এখানে আমরা রেখেছি মল্লিক সাইদ সাহেবকে, তারপরে পরিচালক আইএমইডি কে, তারপরে জেলা প্রশাসনের প্রতিনিধিকে, একজন শিক্ষার্থী, একজন উপকারভোগী, একজন গণ্যমান্য ব্যক্তি, এবং সংশ্লিষ্ট শাখায় যে এলাকায় কাজটা হবে তার একটা প্রতিনিধি। তো এটা যদি আমরা আরো এক একটা ডিভিশনের জন্য এক একটা করি, আমার মনে হয় একটা স্বচ্ছতার দিকে আমরা
যেতে পারবো। তো এই হচ্ছে নাটশেল আমার বক্তব্য। একটা একটু ইনস্ট্রাকশন দেওয়ার ছিল পানি উন্নয়ন বোর্ডকে, সুযোগটা যেহেতু পেলাম সকলকে একসাথে একটু আমি বলে দিই। আমাদের এখন তো বন্যার বা বর্ষা মৌসুমের দিকে আমরা যাচ্ছি। আমি আপনাকে বলেছিলাম যে গত বছরে অপারেশনাল মেইনটেনেন্সে আমার কত টাকা ছিল। আপনার যে কাজগুলো আপনি হাতে নিয়েছেন ওইগুলো তো শেষ হওয়ার পরে কত টাকা বাঁচবে, কোনো টাকা বাঁচবে না, এটা হতে পারে না। কত টাকা বাঁচবে এটা আমাকে জানাবে। আর আগামী বর্ষা মৌসুমে আপনাদের তো একটা প্রেডিকশন নিশ্চয়ই থাকে যে কোথায় কি কি হতে পারে। যে সমস্ত জায়গা ঘূর্ণিঝড় এবং বেশি বন্যার ভাঙনে আছে, যেমন কয়রা, দাকপ, এসব জায়গায় আমাদের অফিসে যেন পর্যাপ্ত পরিমাণ ইমার্জেন্সি কাজ করার জন্য জিও ব্যাগ এবং ব্লকস থাকে। আমি এটা শুনবো না যে ওইখানে কন্ট্রাক্টর ছিল না বলে আমরা কাজ করিনি। কন্ট্রাক্টররা সব কাজ করে না, স্থানীয় জনগণই আপনার জিও ব্যাগ কাঁধে নেয়, আপনার কংক্রিট ব্লক কাঁধে নেয়। কাজে আপনারা এপ্রিল মাসের মধ্যে আমাকে পরিকল্পনা দিবেন যে কোন কোন জায়গায় ইমার্জেন্সি সিচুয়েশনে রেসপন্স করার জন্য আপনারা কি কি ব্যবস্থা হাতে নিয়েছেন। আরেকটা কথা বলি, এবার আমি তিস্তায় গেলাম, তিস্তাপাড়ের মানুষ আমাকে বলল যে ওদের 43 কিলোমিটার অত্যন্ত ভাঙন প্রবণ এলাকা, ওইখানে ওদেরকে টাকা জোগাড় করে দিতে। আমি এটা আমাদের অর্থ উপদেষ্টাকে বলার সাথে সাথে উনি ওই 43 কিলোমিটারের জন্যই যে 243 কোটি টাকা লাগবে সেটা উনি অ্যাপ্রুভ করে দিয়েছেন। কিন্তু এই মুহূর্তে সব টাকা দিতে পারছেন না, কিন্তু প্রথম বছর 43 মধ্যে বেশি ভাঙন প্রবণ যে 20 কিলোমিটার সেটার টাকাটা উনি আমাদেরকে দিয়ে দিয়েছেন এবং আমরাও সকল ফর্মালিটি কমপ্লিট করেছি। অনতি বিলম্বেই আমরা কাজে নেমে পড়ব। কাজেই সদিচ্ছা থাকলে দ্রুততার সাথে কাজ যে করা যায় সমন্বয় করে, এটা একটা বড় সংস্কার বলে আমরা মনে করি। এবং আপনাদের কোনো কমপ্লেইন, আপনাদের কোনো ডিমান্ড কিন্তু আমরা আনএড্রেসড রাখছি না। যতটুকুন পারি আমাদের সামর্থ্যের মধ্যে আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু দ্য সিচুয়েশন ইজ ওভারওয়েলমিং, মানে এত কমপ্লেইন আসে, এত দাবি আসে যে কোনটা রেখে, এবং সবটার জন্যই তো খারাপ লাগে। মনে হয় সবার সব সমস্যাই সমাধান করে দিই, তো হবে ইনশাল্লাহ। সরি যে আমাকে একটু আগে যেতে হবে, আই হ্যাভ টু রাশ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর অ্যাটেন্ডেন্স। এবং সবসময় এনগেজ থাকবেন। যদি কখনো কোথাও কিছু মনে হয় আমাকে সচিব মহোদয়কে জানানো প্রয়োজন, ডিজি মহোদয়কে জানানো প্রয়োজন, হাওড় বোর্ডের চেয়ারম্যানকে জানানো প্রয়োজন, বা সাইদ মল্লিক সাহেবকে জানানো প্রয়োজন যে আপনার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের এই কাজটা মানসম্মত হচ্ছে না, কোনো পত্রিকায় আসে নাই কিন্তু আপনি জানেন, এটা কিন্তু ওনাকে জানাবেন। তবে আমি যেটা ভাবছি ওনার উপর বেশি প্রেশার পড়ে যাচ্ছে, আমরা হয়তো ডিভিশন ওয়াইজ স্প্লিট করে দেবো আরো কয়েকটা কমিটি করে। সকলকে অনেক ধন্যবাদ।